তো ধরে নিলাম আমরা কিছুই দিচ্ছি না, আর আপাতত চেক আউটে চলে যাচ্ছি। চেক আউটে যাওয়ার পর এখানে দেখো নাম টাম সব কিছু ফিল আপ করতে হবে। আমি নাম দিলাম, সব কিছু ফিল আপ করলাম। কান্ট্রি অটোমেটিক চলে আসছে, অ্যাড্রেস, টাউন, সিটি এগুলোকে আমরা ছোট বড় করতে পারি, কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি চাই তার সিটির দরকার নাই, বা আমরা মূলত সবই রাখবো, কারণ এটা ই কমার্স মানে হচ্ছে সব রাখাটা ইম্পর্টেন্ট। কারণ কোনো ক্লায়েন্ট অর্ডার দিল, অর্ডার দেওয়ার পর সে নিচ্ছে না, তখন তাকে ফোন দেওয়াটা উচিত। এবং এখানে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো ফিল আপ হবে। এটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া, যারা অর্ডার করবে তাদের ইনফরমেশন ফিল আপ করতে হবে। তারপরে প্রোডাক্ট দেখো, প্রোডাক্টের নাম, ব্র্যান্ডের নাম এটা, প্রোডাক্টের নাম এটা, প্রাইস এটা, সাইজ হচ্ছে 10 নাম্বারটা, সাব টোটাল এত। বাট এখানে কোনো দেখো প্লেস অর্ডারে যদি যাই আমরা, বা এখানে দেখো শিপিংয়ের কোনো কিছুই নাই, ঠিক আছে? শিপিংয়ের জন্য যা করা উচিত সেটা কিন্তু এখানে দিচ্ছে না। সো এর জন্য আমরা প্লেস অর্ডারে চলে যাই। দেখো নেক্সটে আমাদের নিচ্ছে না, কারণ কি জানো? ইনভ্যালিড পেমেন্ট মেথড। ইনভ্যালিড পেমেন্ট মেথড কিছু জিনিস আছে, সেই সিস্টেমগুলো আমাদেরটা আগে জানা উচিত। সো আমরা প্রাথমিকভাবে কিন্তু দেখে নিলাম কিভাবে প্রোডাক্টগুলো একটা ওয়েবসাইটে আপলোড দিতে হয়, সেটা আমরা দেখেছি, তাই না? আচ্ছা, সো আমাদের এখন চলে যেতে হবে হুকমার্সের, খেয়াল করো হুকমার্সে, সরাসরি হুকমার্সের সেটিংসে। ওকে, হুকমার্সের সেটিংসের দিকে যদি আমরা আসি, তাহলে দেখো এখানে আমরা সবার প্রথমে হুকমার্সের কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমরা একটু অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার আগে আমরা পেমেন্টটা আগে করি, সবার আগে পেমেন্ট মেথডটা। ওকে, আচ্ছা, পেমেন্টে যাই। পেমেন্টে যাওয়ার পরে আমরা এখানে দেখো কোনো পেমেন্টে কিন্তু আমরা এখানে অ্যাক্টিভ করি নাই, আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা জাস্ট অ্যাক্টিভ করি আপাতত। এখন সেভ চেঞ্জেস দেই। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমাদের যে প্রোডাক্টটা, এটাকে একটু রিলোড দিই। ওকে, রিলোড দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি বুঝবো বিষয়টা কি। এখন আমরা এটাতে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, দেখো এখানে একটা পরের ধাপে চলে গেছে। কেন চলে গেছে জানো? এটা কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে, এরকম দেখছি অর্ডার দিয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে একটাই, আমরা যখন ওই যে হুকমার্স থেকে পেমেন্টের একটা অপশন চালু করে দিয়েছি, তখন তারা বুঝলো পেমেন্টের সিস্টেমটা ঠিক আছে। সো আমরা এগুলো নিয়ে খুঁটিনাটি এখনই আলোচনা করব। এজন্য আমরা প্রথমেই হুকমার্সের জেনারেলে এসেছি। জেনারেলে আসার পর স্টোরের অ্যাড্রেস, স্টোর অ্যাড্রেস দ্যাট মিনস যেখান থেকে একটা মানুষ অর্ডার করলো সেই ওয়েবসাইটের তথ্য। তো আমরা দিতে পারি ডাইনামিক আইটি ল্যাব, ডাইনামিক আইটি ল্যাব। তারপরে অ্যাড্রেস টুতে না দিলেও পারি, সমস্যা নেই। সিটি ঢাকা, ঢাকা। তারপর হচ্ছে কান্ট্রি বা স্টেট ঢাকা দিলাম, বাংলাদেশের ঢাকা, জিপ কোড এত। তারপর হচ্ছে জেনারেল অপশন, যেমন সেলিংয়ের লোকেশন, আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করব কোথায় অ্যাকচুয়ালি বিক্রি করব, এগুলো অল কান্ট্রিজ, সারা দেশে, অল কান্ট্রিজ, অল কান্ট্রি মানে সারা দেশ, সারা পৃথিবী, তাই না? সো আমরা যদি স্পেসিফিকভাবে কোনো দেশে দিতে চাই, যেমন শুধুমাত্র বাংলাদেশে এটা হবে অ্যাভেলেবেল, আমরা দেশের বাইরে শিপমেন্ট করব না। কারণ হচ্ছে 2000 টাকার জুতা কি 10,000 টাকার কেউ ভর্তুকি বা শিপিং চার্জ দিয়ে নিবে? সো দরকার নাই। আমরা এটাকে অল থেকে জাস্ট স্পেসিফিক কান্ট্রি এটা থেকে সিলেক্ট করে আমরা এই যে নিচে এসে দেখব এই দেশের নাম লাগবে বাংলাদেশ। এই যে বাংলাদেশ, জাস্ট আমরা বাংলাদেশে বিক্রি করতে চাচ্ছি, ঠিক আছে? তারপরে শিপিংয়ের লোকেশন, কোথায় কোথায় লোকেশন দেবে? অল কান্ট্রিজ, সারা দেশ, সারা দুনিয়াতেই দিবা না, আমরা বিক্রিও করব বাংলাদেশে, শিপিংও করব বাংলাদেশে। সো শিপিংয়ের লোকেশনটা আমরা দিব, খেয়াল করো, দেখো এখানে লেখা আছে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। এটাতে দেওয়ার পরে নিচে আসবো, এখানে আমরা লিখবো বাংলাদেশে শুধু আমরা শিপিং করব, এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো এনাবল ট্যাক্স। এই ট্যাক্সটা কি আমরা গ্রাহকের কাছ থেকে নিব, নাকি আমরাই নিজেরা কোম্পানিরা মানুষ ইয়াকে দিব, সরকারকে দিব? অবশ্যই গ্রাহক তো সরাসরি ট্যাক্স দেয় না, তাই না? সে গ্রাহকের
আমাদেরকে যে ট্যাক্সটা দেয় সেই ট্যাক্সটা তারা হয়তো বুঝতে পারে না বা তারা সরাসরি এটা দিতে পারে না। আমরাই কিন্তু বছর শেষে একটা দোকানদার হোক বা একটা ব্যবসায়ী হোক সরকারকে ট্যাক্স দিই। সো এটাকে অ্যানাবল করার কোনো দরকার নাই। আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্সে আরও কিছু জানার প্রয়োজন তখন আমরা ট্যাক্সটা নিয়ে আলোচনা করব। তারপর অ্যানাবল কুপন দ্যাট মিনস আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করি, লাইক আমরা যদি আবারও যাই, এখানে যদি যাই, দেখো শপে গেলে আমরা প্রোডাক্টগুলো দেখবো, এই দুইটা প্রোডাক্ট দেখছো, দুইটা প্রোডাক্টে আমরা একটা প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্টটা, এটাতে যাওয়ার পরে দেখো নিচে যাই, এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্টে অর্ডার দেই, দেওয়ার পরে আমরা এখানে কুপন দেখব নিচে এসে, এই যে একটু কার্ডে দিলাম। কেন হচ্ছে না জানো, আমি কিন্তু এখনও কোনোটাই সিলেক্ট করি নাই। সো আমরা যে কোনো একটা সিলেক্ট করব, রেট, যে কোনো একটা সিলেক্ট করব, বাটা, অ্যাড টু কার্ট। এখন দেখো চলে গেছে, নেক্সটে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এইখানে ভিউ কার্ডে গেলাম, দুইবার হয়ে গেছে। আমরা একটা বাদ দিই, সো এখান থেকে ক্রস দিয়ে একটা বাদ দিলাম। এখন দেখো এখানে একটা কুপন আছে, অ্যালাও আছে। এখন আমি এই কুপনটাকে যদি টিকমার্কটা তুলে দিয়ে সো এখন আমরা যদি এটাতে একটু রিলোড দেই, দেখবো আমরা এই কুপনের জিনিসটা নাই, দেখো নাই। বাট কুপনটা থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সবাই তো চায় একটা ওয়েবসাইটে বা একটা অফার থাকুক, তাই না? অফারটা সে অ্যাপ্লাই করুক, একটা কিছু করুক। সো অফারটা যখন সে অ্যাপ্লাই করলো তার একটা বেনিফিট হইল। সো সবার জন্য এটা গুরুত্বপূর্ণ থাকাটা, এর জন্য অ্যানাবল কুপন দিলাম। দেওয়ার পরে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্টলি, ওকে। এটা আমরা পরের ধাপে জানবো গেল। দেন হচ্ছে কারেন্সি। আমরা ওয়েবসাইটে দেখি তো এখানে কি ডলার দেওয়া না, আমরা বাঙালি, আমরা কেনই ডলার দেখাবো? আমরা সো কারেন্সি থেকে বিডিটি দিব বা টাকা লিখবো, দেখি টাকা লিখলে আসে কিনা। ইয়েস, বাংলাদেশি টাকা চলে আসছে। দেন সেভ চেঞ্জেস দিব। এখন আমরা রিলোড দিলে কুপনটাও পাবো, এখানে ডলারের জায়গায় টাকা চলে আসবে 2800 টাকা, ঠিক আছে? দেখো, হ্যাঁ, টাকার চিহ্নটা চলে আসছে, অ্যাপ্লাই কুপন। এটা কিন্তু গেল একটা অপশন, রাইট? পরে দেখি প্রোডাক্টের দিকে যদি আমরা ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পর দেখো তোমার কি অবস্থা, সব পেজ এটা থাকবে, রিডিরেক্টের জন্য অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে কিনা সেটা, এই যে রিডিরেক্টে ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে কিনা সেটা, অ্যাজাক্স টু কার্ট বাটন, হ্যাঁ, এটা টিকমার্ক দিতে পারি। এবং প্লেস হোল্ডার ইমেজের সাইজ এত, এবং মেজারমেন্ট তোমার কেজি হিসাবে দেখাবে, কোনো ব্যাপার না। অ্যানাবেল রিভিউগুলো অ্যানাবেল কিনা, যেমন একটা প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্টটা ভালো না মন্দ এটা কোনো মানুষ রিভিউ করতে পারবে কিনা বা কমেন্ট দিতে পারবে কিনা, এরকম। যেমন অ্যানাবেল প্রোডাক্ট রিভিউ, শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, হ্যাঁ। অর্থাৎ এই টিক মার্কটা থাকলে যারা ভেরিফাইড দ্যাট মিনস ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে কাজ করছে বা রেজিস্ট্রেশন করে তারা পণ্য কিনেছে, তখন এটাকে ভেরিফাইড ইউনার বলে। আমরা এটাকে তুলে দেব, ভেরিফাইড ওনার লেভেল কাস্টমার রিভিউ থাকলে হবে না, সবারটাই থাকুক। রিভিউ ক্যান অনলি বাই লেফট বাই ভেরিফাইড ওনার, এটা। পরে বলতে প্রোডাক্টের রেটিংয়ে যদি আমরা তাকাই, দ্যাট মিনস ধরো এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, শপে যাই, শপে গেলে দেখবো এই যে রেটিংগুলো, এই রেটিংটা, ওকে, এটাই দ্যাট মিনস এখানে বোঝাইছে এনাবেল রেটিং অন রিভিউ। তারপর স্টার্ট রেটিং শুড বি রিকর্ড নট অপশনাল, এটা কি অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে? যদি বাধ্যতামূলক করতে হয় তাহলে আমি এটাকে টিক মার্ক তুলে দিব, যদি বাধ্যতামূলক না হয়। আর যদি বাধ্যতামূলক টিক দিতে হয়, সো এখানে টিক দিতেই হবে। দেওয়ার পরে আমি জাস্ট সেভ চেঞ্জেস দেব। আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুতে ফোর্স করব না কাস্টমারকে, ঠিক আছে? আচ্ছা, এই গেল এতটুকু। দেন ইনভেন্টরির দিকে যদি তাকাই, আমরা ইনভেন্টরিতে তাকাইতে পারি। দেখো এনাবেল স্টক ম্যানেজমেন্ট, হোল্ড মিনিট, এনাবেল লো স্টক, এনাবেল আউট অফ স্টক। তারপর দেখো নোটিফিকেশন রিসিপ্ট, এই যে ওয়েবসাইটের নাম, তারপর আউট অফ স্টক ভিজিবিলিটি,